আগস্টের এই অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? 5 আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, আমি সাধারণ মানুষের মতোই আমি এটা দেখছিলাম 15ই জুলাই থেকে। হ্যাঁ, তো যেটা শুরু হলো ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন হিসাবে, যেটার আবার একটা ব্যাকগ্রাউন্ড ছিল। 2018 সালে কোটা সংস্কার নিয়ে এই আন্দোলনটা হয়েছিল, এবং ওটার সাথেও কিন্তু আরেকটা আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে নিরাপদ সড়কের আন্দোলন। তো ওই সময় আমার মনে আছে যে এটাকে খুব কঠোর হস্তে দমন করার চেষ্টা হয়েছিল। সে সময়ও কিন্তু আমার এই জিনিসটা আমি অবজার্ভ করেছিলাম এবং আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদের ভাষা কতটুক, আমাদের সবারই লিমিটেশন থাকে। আমি ফেসবুকে আমার পোস্ট দিয়ে বলেছিলাম যে এগুলো ঠিক না। গণতান্ত্রিক দেশে জনগণ হচ্ছে অনেকটা একটা ফুটান্ত পানির ডেকচির ভিতর, এবং এই ডেকচির ঢাকনিটা যদি আমরা চাপা দিয়ে রাখি তাহলে এটার বিস্ফোরণ একদিন না একদিন ঘটবেই। তো আমি মনে করি এই সকল কিছুর, যেমন এখানে আমরা দেখেছি 2014 সালের নির্বাচনটা গ্রহণযোগ্য ছিল না, 2018 সালের নির্বাচন গ্রহণযোগ্য ছিল না, 2024 সালের নির্বাচন গ্রহণযোগ্য ছিল না। আমরা দেখেছি এখানে নানা ধরনের অ্যালিগেশন, হত্যা, গুমের। আমার নিজের ভাগিনা গুম হয়েছিল 11 দিনের জন্য, এই যে আয়নাঘর যেটা আছে। আমার ফ্যামিলিতে আমার আরেক ভাগিনার উপরেও পুলিশি নির্যাতন হয়েছিল। আমার বোন একটা বই লিখেছিল, ওই বই নিয়েও একটা বিরাট একটা ঘটনা ঘটেছিল। অলমোস্ট আমার বড় বোনকে রাজাকার বলা হয়েছিল সে সময়। তো এগুলো অনেক ঘটনা ছিল, এগুলো আমার ব্যক্তিগত। বাট জাতীয়ভাবে আমি যেটা অবজার্ভ করেছি, এই যে হত্যা, গুম, খুন, তারপরে নির্বাচনের মাধ্যমে মানুষ ভোট দিতে পারছে না, তাদের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে, এই সকল কিছু মিলিয়ে, এবং ইনকামের সাথে কিন্তু ব্যয়ের সামঞ্জস্য ছিল না। হ্যাঁ, তো তার মধ্যে আবার আমরা সময় সময় দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে। এই দেশ থেকে পাচার হওয়া মানে জনগণের সম্বল লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। তো এগুলো কিন্তু জনগণের ভিতরে আমরা সবাই জানতাম এগুলো হচ্ছে, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে আমিও পারিনি, অন্য অনেকেই পারেনি প্রতিবাদ করতে বা এই সম্পর্কে বলতে। হ্যাঁ, কারণ এখানে অনেক কিছুই ছিল, সিকিউরিটির ব্যাপার ছিল, এখানে অনেকের জন্য লাইফ থ্রেটনিং বিষয় ছিল। প্রপাগান্ডা, মিথ্যাচার এবং মিডিয়াগুলো সব একই সুরে বলছে, রাইট? এটা অনেক অনেক অর্থে আমি বলি, ওই যে হীরক রাজার দেশে যন্তর মন্তর ঘর ছিল, যেখানে ঢুকালে মানুষের ব্রেন ওয়াশিং হতো। সো আমাদের মিডিয়াকেও ব্যবহার করা হয়েছে ওরকম যন্তর মন্তর ঘরের মতো। সব মিডিয়া একই কথা বলছে, একই কথা বলছে, সরকার যেটা বলছে সেটাই বলছে, কিন্তু মানুষ কিন্তু অত বোকা না, মানুষ কিন্তু দেখছে। এবং আমরা দেখলাম এটা জিনিসটা ট্রানজিশন করছে। ট্রানজিশন করে আমরা দেখলাম মুগ্ধকে হত্যা করা হলো, আমরা দেখলাম আবু সাইদকে হত্যা করা হলো, আমরা দেখলাম আজাদ নামে ছোট্ট শিশু বাসায় খেলছিল, সে জীবন দিল, রাইট? এরকম অসংখ্য ছাত্র ছাত্রী, নিরীহ মানুষ, পথচারী, নির্বিচারে গুলি, এরকম বাংলাদেশে কোনোদিনও হয় নাই বাংলাদেশের ইতিহাসে। সো পুলিশকে ব্যবহার করা হলো ন্যাক্কারজনকভাবে, একদম একটা একটা কিলিং ফোর্স হিসাবে, রাইট? এটা আমরা সবাই দেখলাম। তো স্বাভাবিকভাবে আমাদের বিবেককে নাড়া দিল, সারা জাতির বিবেককে কিন্তু এটা নাড়া দিল। তো আমি এই সম্বন্ধেও একটা পোস্ট করেছিলাম, সম্ভবত 18ই জুলাই। এখন আমি তো রাজনীতিতে নাই, আমি এখন আমার কাজে আছি, এখন আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি আমি করেছি। হ্যাঁ, কারণ আমারও লিমিটেশন আছে এখানে, সব কিছু বিবেচনা করে, কিন্তু আমিও বিবেকের তাড়নায় আমিও কিন্তু স্ট্যান্ড নিয়েছি আমার যতটুকু সম্ভব ছিল। তারপরে দেখলাম কারফিউ চলে আসলো। কারফিউর পর ঘটনাগুলো আউট অফ কন্ট্রোল যাওয়া শুরু করলো, এই যে নাটক শুরু হলো। তারপরে শুনলাম যে কি, এই যে এত শত শত প্রাণ হারালাম, এই প্রাণ হারাবার চেয়ে দেখা গেল যে আমরা ক্ষয়ক্ষতি নিয়ে আলাপ করছি। ওই যে যন্তর মন্তর ঘর থেকে আবার শুরু হলো যে ক্ষয়ক্ষতি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটাও আমাকে আশ্চর্য করলো। দেখলাম ডিবি অফিসে নাটক হচ্ছে, সেখানে সমন্বয়কারীদেরকে গ্রেফতার করে নিয়ে ওনারা বলছেন সেফ কাস্টাডি, আবার ওখান থেকে স্টেটমেন্ট আসছে যে আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে একেবারে ভালো লাগেনি। তখন আমি চিন্তা করলাম যে এই ছাত্র আন্দোলন এখানে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে, আবার দেখছি আন্দোলন প্রত্যাহার করেছে, ব্যাপারটা কি? আমি জানি না কেন আমি ভাবলাম যে আমি যাই ডিবি অফিসে, এবং আমি সেখানে গেলাম। সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কি ওনাদেরকে গ্রেফতার করেছেন?
নাকি তারা সেফ কাস্টাডির জন্য আবেদন করেছে, সে আমাকে কোনো সদুত্তর দিতে পারেনি। তো আমি ধরে নিলাম গ্রেফতার, আর যদি গ্রেফতারই হয় তাহলে যে স্টেটমেন্ট দিয়েছে দ্যাট ইজ নট ভ্যালিড, তার মানে আন্দোলন প্রত্যাহারের স্টেটমেন্ট ভ্যালিড না। আমি যখন ডিবি অফিসে যাই আমাকে প্রায় 2 ঘন্টা বসিয়ে রেখেছে এবং বিভিন্ন লেভেলের ডিবি অফিসিয়াল এসে আমাকে বারবার ডিসকারেজ করেছে যে উনি আসতে পারবে না, উনি জরুরি মিটিংয়ে আছে, আপনি অপেক্ষা করে লাভ নাই। আমি যখন খেপে গেলাম আমি ওনাদেরকে বকা দিয়েছি এবং আমি বলেছি আমি এখন কিন্তু গিয়ে একতরফা আমি প্রেসের সামনে বলবো। তখন সে সুরসুর করে অফিসে আসে এবং তার সাথে আমার আলাপ হয় এবং আমি কিন্তু তাকে চার্জ করি যে আপনার ক্লিয়ার করতে হবে অ্যারেস্ট করেছেন না সেফ কাস্টাডি, এবং সে তাকে চার্জ করার পর সে নার্ভাস হয়ে যায়। নার্ভাস হয়ে সে আমাকে উত্তর দেয় এটা আমি করিনি, আমাকে করতে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কে সে ব্যবহার করে। তখন আমি জিজ্ঞেস করেছি যে আমি সমন্বয়কদেরকে দেখতে চাই, আপনারা যদি গ্রেফতার না করে থাকেন যেটা আপনি বলছেন তাহলে তো আমি দেখতে পারবো তাদেরকে, রাইট? গ্রেফতার হলে দেখার অধিকার নাই, কিন্তু গ্রেফতার না হলে তো আমার দেখার অধিকার আছে। তখন সে বলল স্যার আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলতে। আমি বললাম বলেন কথা, এবং বলা হলো যে না দেখা করা যাবে না। তারপর আমি প্রেসের সামনে এসে আমার স্টেটমেন্টটা দিলাম। অগাস্ট মাসে 5 তারিখে যেটা ঘটলো সেটা কিন্তু এমন একটি ঘটনা বাংলাদেশের ইতিহাসে যেটা আগে কখনো ঘটেনি, যে একটি অপশাসনের বিরুদ্ধে মানুষের এই ধরনের জাগরণ, যেটা ছাত্র সমাজ নেতৃত্ব দিল কিন্তু সম্পৃক্ত হলো সার্বিকভাবে বাংলাদেশের জনসাধারণ। এই কারণেই 5ই অগাস্ট এই গণ অভ্যুত্থানটা সাকসেসফুল হয়েছে।